সাংবাদিক বুবলি জর্জ ভার্গিসকে হয়তো এই প্রজন্মের অনেকেই চিনবে না। বিজি ভার্গিস নামে পরিচিত এই সাংবাদিক ছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর তথ্য উপদেষ্টা। এছাড়া হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেসের নামী সম্পাদক ছিলেন তিনি। বঙ্গোপসাগর ও মিয়ানমারের কালাদান নদীপথে ভারতের সেভেন সিস্টার নামে পরিচিত 7 রাজ্যের সঙ্গে যোগাযোগের জন্য প্রথমবারের মতো একটি ট্রানজিট প্রকল্পের প্রস্তাব তিনি করেছিলেন। পরবর্তী সময়ে বঙ্গোপসাগর ও কালাদান নদীতে অনেক পানি গড়িয়েছে। এই প্রকল্প নিয়ে নানা ভাবচিন্তা, কখনো কিছুটা এগোনো কখনো কিছুটা পেছানোর পর 2008 সালে মিয়ানমারের সঙ্গে এই প্রকল্প স্বাক্ষর করে ভারত। প্রকল্পের কাজ শুরু হয় 2 বছর পরে 2010 সালে। ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি অন্যতম প্রধান স্তম্ভ এবং কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল অবকাঠামো প্রকল্পটি হল এই কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট। এই প্রকল্পের মূল যে উদ্দেশ্য ছিল ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সরাসরি ও সহজ যোগাযোগের একটি বিকল্প রুট তৈরি করা, সেটা হয়নি। প্রাকৃতিক গ্যাস সহ বিপুল খনিজ সম্পদে সমৃদ্ধ মিয়ানমার আঞ্চলিক শক্তিগুলোর কাছে একটি লোভনীয় দেশ। তাই ভারত, চীন, রাশিয়া 3টির বড় আঞ্চলিক শক্তির নজর সবসময় দেশটির দিকে রয়েছে। কালাদান প্রকল্পের বর্তমান অচল অবস্থার সবচেয়ে বড় এবং তাৎক্ষণিক কারণ হল 2021 সালে 1 ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক অভ্যুত্থান এবং তার পরবর্তী দেশব্যাপী সশস্ত্র বিদ্রোহ। সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর মিয়ানমার জুড়ে যে তীব্র গণপ্রতিরোধ এবং সশস্ত্র বিদ্রোহ শুরু হয় তা দেশটির সীমান্ত অঞ্চলগুলোকে চরম অস্থিতিশীল করে তোলে। কালাদান প্রকল্পটি মিয়ানমারের যে 2টি রাজ্যের ওপর দিয়ে গেছে, রাখাইন এবং চীন, সেই 2টি রাজ্যেই বর্তমানে তীব্র সংঘাতের কেন্দ্রবিন্দু। মিয়ানমারের সামরিক জান্তা বা তাতমাদো এই অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ প্রায় সম্পূর্ণ হারিয়েছে। ফলে ভারত যার সঙ্গে চুক্তি করে কাজ শুরু করেছিল সেই সরকারেই এখন প্রকল্প এলাকায় কোনো কর্তৃত্ব নেই। ভারত সরকার কালাদান প্রকল্পের শুরু থেকে একটি নীতিগত ভুলের বৃত্তে আটকে ছিল, যার খেসারত এখনো দিতে হচ্ছে। ভারত সবসময় মিয়ানমারের আনুষ্ঠানিক সরকার বা সামরিক জান্তার সঙ্গে যোগাযোগ রক্ষা করে কাজ করতে চেয়েছে, কিন্তু মিয়ানমারের প্রান্তিক ও সীমান্ত অঞ্চলগুলোতে জান্তার চেয়ে স্থানীয় জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব অনেক বেশি কার্যকর। অতীতে ভারত মিয়ানমার সেনাবাহিনীকে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ে যেমন 2019 সালের অপারেশন সানরাইজ পরোক্ষ সহযোগিতা করেছিল। এর ফলে আরাকান আর্মি দীর্ঘদিন ভারতের এই প্রকল্পকে বৈরী চোখে দেখেছে। 2023 সালে শীতে বন্দরটির কাজ শেষ করে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হয়েছিল। তবে বন্দর এলাকাটি বর্তমানে জান্তা সরকারের নিয়ন্ত্রণে থাকলেও চারপাশ আরাকান আর্মি দ্বারা অবরুদ্ধ থাকায় এটি কার্যত অচল। কালাদান নদীপথে নাব্যতা বৃদ্ধি ও ড্রেজিংয়ের কাজ শেষ হয়েছে, তবে বর্তমান গৃহযুদ্ধ ও নৌপথে গোলাবর্ষণের ঝুঁকির কারণে এই পথে কোনো বাণিজ্যিক বাণিজ্য চলাচল করতে পারছে না। প্রথম প্যাকেজের কাজ শেষ হলেও সীমান্ত সংযোগকারী আরাকান আর্মির সঙ্গে অনানুষ্ঠানিক নিরাপত্তা সমঝোতা না হওয়া পর্যন্ত এই কাজ শুরু করা অসম্ভব। রাখাইন রাজ্যে চীনের গভীর অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রয়েছে, যা ভারতের কালাদান প্রকল্পের জন্য পরোক্ষ হুমকি। শীতে বন্দরে ঠিক পাশেই চীন তাদের নিজস্ব গভীর সমুদ্র বন্দর এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলেছে। চীন মিয়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী, বিশেষ করে আরাকান আর্মির ওপর গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তার করে রেখেছে। চীনের প্রকল্পগুলো যখন বিপুল অর্থ ও মিয়ানমারের স্থানীয় গোষ্ঠীগুলোর রাজনৈতিক সমর্থনের কারণে দ্রুত এগিয়ে চলেছে, সেখানে ভারতের প্রকল্পগুলো নিরাপত্তা সংকটে বারবার মুখে থুবড়ে পড়েছে। কালাদান প্রকল্প মুখ থুবড়ে পড়ার ঘটনাটি ভারতের আঞ্চলিক কূটনীতির জন্য একটি বড় শিক্ষা। এই ব্যর্থতা প্রমাণ করে কেবল বিশাল বাজেট থাকলেই আন্তর্জাতিক প্রকল্প সফল হয় না, বরং প্রতিবেশী দেশের মাঠ পর্যায়ের বাস্তব রাজনৈতিক পরিস্থিতি, দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ এবং স্থানীয় অরাষ্ট্রীয় অংশীজনদের ক্ষমতা ও মনস্তত্ত্ব বুঝতে না পারলে যে কোনো বৃহৎ অবকাঠামো পরিকল্পনায় মাটিতে মিশে যেতে পারে। মিয়ানমারে যতক্ষণ পর্যন্ত না একটি স্থায়ী রাজনৈতিক স্থিতিশীলতা ফিরছে এবং ভারত তার সীমান্ত কূটনীতি বা বর্ডার ডিপ্লোমেসিতে বাস্তবমুখী পরিবর্তন আনছে, ততক্ষণ কালাদান প্রকল্পের এই বন্ধ দুয়ার খোলার কোনো বাস্তব সম্ভাবনা দেখা যাচ্ছে না।
ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।